নমস্কার বন্ধুরা, এনডি লাভ স্টেশনে আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের প্রেমের আড্ডায় চলছে সুলেখিকা নীলাঞ্জনা রায়ের কলমে ভিন্ন স্বাদের একটি প্রেমের গল্প, সেদিনের সোনাঝরা সন্ধ্যা। আজ হাজির হয়েছি গল্পের অন্তিম পর্ব নিয়ে। প্রথম পর্বটি যারা শোনোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া কমেন্ট বক্সেও পিন কমেন্টে লিঙ্কটা পেয়ে যাবে। গল্পটি প্রথম পর্ব না শুনে থাকলে শুনে নিতে পারো। গল্পের অন্তিম পর্ব ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রেমের বিশেষ আড্ডা। সুলেখিকা নীলাঞ্জনা রায়ের কলমে আজকের গল্প, সেদিনের সোনাঝরা সন্ধ্যা। আজ অন্তিম পর্ব। অনুভা ঝিলমিলের রুমের দরজায় টোকা দিয়ে ডাকতেই ঝিলমিল দরজা খুলে দিদুনকে দেখে বলে উঠল, আচ্ছা দিদুন, তুমি সবসময় আমার ঘরে ঢোকার সময় টোকা দাও কেন বলো তো? কারণ তুমি এখন আর আমার ছোট্ট ঝিলমিলটা নেই, অনেক বড় হয়ে গেছো। যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষের প্রাইভেট স্পেসে ঢোকার আগে তার সম্মতি নেওয়া খুব দরকার। এটাই শিক্ষা। আমিও তোমাকে ছোট থেকে সেটাই শিখিয়েছি, বুঝলে? দিদি ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি এখন ব্যস্ত নও তো? না না, বলো না, আমি এখন একদম ফ্রি। আজকাল কলেজও নেই, সারাদিন ঘরে পড়বো আর ল্যাদ খাবো। তোমাদের এই জেনজি ভাষা আমার বোধগম্য হয় না কিছুই। হবে না দিদুন, এই যেমন তোমার এই বোধগম্য আমারও বোধগম্য হয় না। আচ্ছা বলো, কি বলবে? তার আগে আমার কিছু কমপ্লেন্টস আছে তোমার কাছে কালকের ব্যাপারে। কমপ্লেন্টস? তাও আমার বিরুদ্ধে? সে আবার নাকি কালকের জন্য? কেন দিদি ভাই, কাল আমি আবার কি করলাম? আচ্ছা দিদুন, কাল তুমি এত চুপচাপ ছিলে কেন? স্পেশালি যখন আরবির দাদু এলো। ও কিছু না, তুমি তো জানো আমি বাইরের লোকের সামনে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। কি বললে? সচ্চন্দ সন্ত, উফ, কি বললে যেন? হোয়াট এভার, এটার মানেটা কি? আমি কিছুই বুঝলাম না, শুধু এটুকুই বুঝলাম যে তুমি কাল বেশ আনকমফোর্টেবল ফিল করছিলে। ওয়াজ এনিথিং রং দিদুন? আচ্ছা, তোমাকে একটা কথা আস্ক করব, সত্যি করে বলবে কিন্তু। বাই এনি মিনস ডু ইউ পিপল নো ইচ আদার আলিয়া? মানে তোমরা কি দুজন দুজনকে চিনতে আগে থেকে? কথাটা শুনে অনুভা দেবী চুপ করে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তিয়াশার দিকে চেয়ে রইল। তারপর ঘাবড়ে গিয়ে বলে উঠল, চেনা? না না, চেনা কেন হতে যাবে? উনি কোথায় পাঞ্জাবে থাকতেন আর আমি কলকাতায়। কথাটা বলেই চুপ করে গেলেন অনুভা দেবী। মন চাইছিল উজাড় করে সব বলতে তার নাতনিকে, কিন্তু ঠোঁটের ডগায় কথাগুলো এসেও বলতে পারলেন না যে উনি কতটা আপন ছিলেন। কাল দেখা না হলে নিজেও জানতে পারতেন না আজও মনের অন্তঃস্থলে সেই মানুষটা সমানভাবে বিরাজমান। আসলে ভালোবাসার সুখস্মৃতিগুলো মানুষ আগলে রাখে সারা জীবনের খোরাক হিসাবে। তাই সেই স্মৃতি ভেসে উঠতেই মন পাখনা মেলে উড়ে যেতে চায় সেই ফেলে আসা অতীতের সোনালি দিনে। আচ্ছা ছাড়ো, লিভ ইট। বলো তো, কি বলবে বলছিলে? আচ্ছা দিদি ভাই, তোমার আর আরবের সম্পর্কটা কি শুধুই বন্ধুত্বের? মানে বন্ধু তো, মানে বন্ধু তো বটেই, তবে তবে কি দিদি ভাই, আমাকে খুলে বলতে পারো। আমি তোমার মা নই, কিন্তু ছোট থেকে আমি তোমাকে মানুষ করেছি। তুমি কিছু না বললেও আমি তোমার মনের ভেতরটা পড়তে পারি। দিদুন, আরফকে আমার ভালো লাগে। জানি না এটা ভালোবাসা কিনা। আচ্ছা দিদুন, ভালোবাসা হলে কি হয়? ভালোবাসা হলে সব সময় সব কাজের মধ্যে তার কথা মনে পড়ে যাবে। ভালোবাসা হলে
তার সাথে দেখা করার জন্য মন ছটপট করবে। ভালোবাসা হলে তার সাথে ঘন্টার পর ঘন্টা কাটিয়েও মনের আশ মিটবে না। ভালোবাসা হলে জগতে ওই মানুষটা ছাড়া আর কিছুই ভালো লাগে না। ভালোবাসা হলে তার সব কিছুই ভালো লাগবে। তার কষ্টের ভাগীদার হতে মন চাইবে। তাকে পাবার জন্য অন্তহীন অপেক্ষা করবে মন। শেষের কথাটা মৃদু কম্পনের সাথে যখন বললেন, তখন এক উদাসী মনের বেদনা মিশ্রিত অসম্পূর্ণ ভালোবাসার আভাস বহিঃপ্রকাশ হল। তিয়াশা লক্ষ্য করল তার দিদুনের চোখ দুটো ছলছল করছে। অনুভার সামনে গিয়ে বলল, কি হয়েছে দিদুন? এনিথিং রং? দিদি ভাই, তুমি আরবকে খুব ভালোবাসো না? মনে তো হয় ভালোবাসি। তুমি যেগুলো বললে, এখন এই সব কিছুই হয়। আমার সব কিছু ওকে শেয়ার করতে ইচ্ছা করে। ওর সাথে কাটানো প্রতিটা সময় আমার ভালো লাগে। আমার পড়াশোনার মাঝে আমার মন জুড়ে ওই আছে। আর ইদানিং আমি বুঝতে পারছি আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে, কিন্তু আমি হেল্পলেস দিদুন। সব সময় ওর কথা মনে আসছে। দিদুন, প্রথমে আমি ভেবেছিলাম শুধুই বন্ধুত্ব, কিন্তু এগুলো কি শুধুই বন্ধুত্বের লক্ষণ? তিয়াশার কথা শুনে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে থাকলেন অনুভা দেবী। কি গো দিদুন, কিছু বলো। আমি কি কিছু ভুল করেছি? দিদুন, তুমি কিছু বলছো না কেন? তিয়াশা দু হাত দিয়ে দিদুনের শরীরটাকে একটু ঝাঁকিয়ে প্রশ্নগুলো করল। অনুভা দেবী মনমরা হয়ে ওর দিকে মুখ তুলে বললেন, এটা ঠিক হলো না দিদি ভাই। ঠাকুর, হে তুমি কেন করলে? হে দিনটার জন্যই কি আমাকে বাঁচিয়ে রেখেছিলে? কি করেছি আমি দিদুন? কাউকে ভালোবাসা কি অন্যায়? তুমি বলো দিদুন। আরফকে তো তুমি কাল দেখলে। ওকে কি তোমার খারাপ ছেলে মনে হয়েছে? একজন শিক্ষিত, ভদ্র, রুচিবান এবং সর্বোপরি একটা সম্ভ্রান্ত পরিবার থেকেও বিলং করে। তাহলে এমন করে কেন বলছো তুমি? তুমি কি ওর ধর্মের জন্য আপত্তি করছো? না দিদি ভাই, তুমি কোনো দোষ করনি। আরবকে নিয়ে আমার কোনো সমস্যা নেই দিদি ভাই। ভালোবাসা খুব পবিত্র একটা জিনিস, সেটা কখনোই অন্যায় নয়। কিন্তু আমাদের পরিস্থিতি আর সমাজ তোমাদের এই সম্পর্কের সায় দেয় না দিদি ভাই। কি করে বোঝাবো তোমাকে এই কথাটা? আরবের সাথে বৈবাহিক সম্পর্ক অজাচার। দিদুনের মুখে এরকম কথা শুনে তিয়াশার মনটা খারাপ হয়ে গেল। সে জানতে চাইল অজাচার কথার অর্থ কি। অনুভা দেবী চুপ করে থাকলেন। মুখ নামিয়ে বেরিয়ে গেলেন তিয়াশার ঘর থেকে। কিছুটা গিয়ে আবার ফিরে এসে বললেন, দিদি ভাই, আরবের দাদুর সাথে আমি কিছু কথা বলতে চাই। তোমার আপত্তি না থাকলে ওনার নাম্বারটা আমাকে দিও। দিদুন চলে যেতেই তিয়াশা দরজা লাগিয়ে ব্যালকনিতে এসে গুগল করল অজাচারের ইংলিশ মিনিং। চোখের সামনে যে ওয়ার্ডটা ভেসে এলো সেটা দেখে তার মুখ থেকে শুধু একটা শব্দই বেরিয়ে এলো, ও মাই গড! কি করে আরব আর আমার মধ্যে ব্লাড রিলেশন আছে? আরবকে এক্ষুনি সবকিছু বলতে হবে। আরবকে কল করলো তিয়াশা। ফোনটা বেজেই গেল। আরব এই সময়টা বিজি থাকে, তাই পুনরায় কল না করে টেক্সট করে দিল, আর্জেন্ট কল মি ASAP সেন্ট। মনের অস্থিরতা কমাতে ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট ধরালো তিয়াশা। খুব টেনশন হলে ও সিগারেট খায়। আগে চেন স্মোকার ছিল, ইদানিং আরবের বকাবকিতে একটু কমিয়েছে। আরবকে কি করে বলবো আমাদের রিলেশনশিপটা ইনসেস্ট রিলেশন? আর কিভাবেই বা সেটা সম্ভব? আরব পাঞ্জাবি আর আমরা তো বেঙ্গলি। তবে কি আমার মায়ের বা আরবের মায়ের সাথে আমাদের ড্যাডিদের বা এনি মিনস কোনোদিনও কোনো সম্পর্ক ছিল? ইস,
ভাবতেই গাটা গুলিয়ে যাচ্ছে আমার। কি করে সম্ভব এটা? আমার বাবা মাকে তো দেখে কোনোদিনও তো সেরকম মনে হয়নি। বাবা মায়ের তো লাভ ম্যারেজ করে বিয়ে, বাবা মাকে ছেড়ে একদম থাকতে পারে না, সেটা আমার তো অন্তত খুব ভালো করে জানা। তাই স্কুলিং এর পুরো সময়টা আমি একা দিদুনের সাথে কলকাতায় থাকতাম। বাবার ট্রান্সফার জব, সব জায়গাতে মা যেত বাবার সাথে। সেই কত ছোট বয়স থেকে আমি দিদুনের সঙ্গে থাকতাম। তাহলে বাবা মায়ের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি কখনোই আসতে পারে না। তাহলে কি করে সম্ভব? মনের মধ্যে এই সব কথা ঘুরপাক খাচ্ছিল ওর, কোনো জবাব খুঁজে পাচ্ছিল না। হঠাৎ ওর কালকের রেস্টুরেন্টের একটা ঘটনা মনে পড়ে গেল। ওয়েট ওয়েট ওয়েট, এক্স্যাক্টলি মনে পড়েছে। তাই তো, এই দিকটা তো ভেবে দেখিনি আমি। দিদুনের কালকে আসার পরেই মনে হলো যে আমাদের রিলেশনশিপটা ইনসেস্ট। যদি আপত্তিই থাকতো তাহলে কাল দেখা করতে যেতই না। তার মানে কালকে কিছু একটা হয়েছে, বা উনি জানতে পেরেছেন ওদের ব্যাপারে, আর সেই জন্যই দিদুন কাল কিছুই খেলো না আর চুপচাপ ছিল। ইনফ্যাক্ট আরাফরা আসার পর থেকে একদম চুপচাপ হয়ে গিয়েছিল। বেশ আনকমফোর্টেবল লাগছিল দিদুনকে। দিদুন মোটেও অত ক্লামজি নয়। তার মানে আরবের দাদাজিকে দেখে ওদের ফ্যামিলি সম্পর্কে কিছু জানতে পেরেছে দিদুন। আচ্ছা, দিদুন তাহলে আমাকে সত্যিটা বললো না কেন? আর এই জন্যই কি আরবের দাদাজির সঙ্গে কথা বলতে চাইছেন? আচ্ছা, মাকে কি এই ব্যাপারে ইনভলভ করা যেতে পারে? এই সব বিভিন্ন প্রশ্ন খালি ওর মাথার গরু মস্তিষ্কের খাঁজগুলোকে আরো প্রকট করে তুলল। হঠাৎ চোখ পড়ে গেল নিচের রাস্তায় দুজন প্রৌঢ় দম্পতির দিকে। একে অপরের হাত ধরে রাস্তা পারাপার করছে। এই বয়সেও সঙ্গের পুরুষটি তার সঙ্গীকে আগলে রেখেছে। হয়তো এটাই ভালোবাসা, এটাই চিরন্তন বিরাজমান। দৃশ্যটা দেখে ওর মনে হলো, আচ্ছা, আরবে কি আমাকে এইভাবে সারাটা জীবন আগলে রাখবে? সত্যি কি আমরা এইরকম ভালোবাসার প্রত্যাশা করি একে অপরের কাছে? সত্যি কি এরকম ভালোবাসা এই 2025-এ বিরাজ করে? কোনোদিন তো আমরা এগুলো নিয়ে কথা বলিনি, নিজেদের ক্যারিয়ারের বাইরে জীবনের মানে খোঁজার চেষ্টাও করিনি। কিন্তু তবু কেন যখন আমরা একসঙ্গে থাকি তখন খুব ভালো লাগে। দিদুন যে যে কথাগুলো বলে গেল সেই সব কিছুই আমার মনে খেলা করে আরবের জন্য। আচ্ছা, আরবেরও কি এই একই রকম ফিলিংস আছে আমার জন্য? খুব ইচ্ছে করছে আরবের সাথে কথা বলতে। আজ ওর সাথে দেখা করে বলতেই হবে, আমার সব ফিলিংসের কথা বলতে হবে। আমাকেও জানতে হবে আরবও একই রকম ভাবনা ভাবছে কিনা। সত্যি কি আমরা দুজনে চিরন্তন বৈবাহিক সম্পর্কে লিপ্ত হতে চাই? নিজের মনের কাছে এই উত্তরগুলো আমাকে পেতেই হবে। যদি সত্যি আমি আরবকে ভালোবাসি, ওকে সারা জীবন কাছে পেতে চাই, তাহলে কি সত্যি আমি ওকে পাবো? দিদুনের বিরুদ্ধে গিয়ে এই সম্পর্কের অস্তিত্ব বজায় রাখতে পারবো? রাতে শোবার আগে বুক সেলফে হঠাৎ চোখ পড়ল তিয়াশার। একটা বই, রোমিও অ্যান্ড জুলিয়েট। বইটা অনেক পুরনো, ঘরেই ছিল বহুদিন থেকে। বোধহয় ওর মায়ের। হলুদ পাতাগুলোর প্রথম পাতাটা উল্টাতেই নজরে এলো কিছুটা অস্পষ্ট হাতে লাল স্কেচ পেনে ইংরেজিতে অমিত লেখা। মাঝের এম অক্ষরটা সুন্দর করে লাভ সাইন করা। একটু আশ্চর্য হলো তিয়াশা, অমিত বলে ওদের চেনা জানা কে হতে পারে? কিছুতেই ভেবে পেল না ও। ভালোবাসার বইটা কোনো বিশেষ মানুষের স্মৃতি বহন করে বলে আজ এতদিন ধরে সযত্নে ঘরে রাখা আছে। এটা বুঝতে তার কোনো অসুবিধা হলো না। যাই হোক, বিছানায় শুয়ে বেডসাইড ল্যাম্পটা জ্বালিয়ে পড়তে শুরু করলো তিয়াশা। পড়তে পড়তে কখন যে দু চোখ ভারী হয়ে বন্ধ হয়ে গেল টের পায়নি। একেবারে সকালে আরবের ফোনে ঘুম ভাঙল। ফোন ধরতেই আরব বলল, আরে क्या हो गया? ফোন উঠা नहीं सकती तुम? কতক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছি, টেক্সট করে যাচ্ছি বারবার। তুই আজকে ফ্রি আছিস তো? কেন, কোথাও যাবার প্ল্যান করছিস? হ্যাঁ, করছি। এক্সাইটেড হয়ে তড়াক করে লাফিয়ে উঠে বিছানায় বসে তিয়াশা বলে উঠল, কোথায় কোথায়?
যাবো কোনো একটা জায়গায়, সব বলবো। তার আগে আমার ফ্ল্যাটে যত তাড়াতাড়ি পারিস চলে আয়। ওকে ডার্লিং, আই এম হেডিং রাইট নাও। তিয়াশার কথা শেষ হওয়ার আগেই আরব ফোনটা কেটে দিল। ঘণ্টাখানেকের মধ্যে রেডি হয়ে বেরোতে যাবে এমন সময় দিদুন বলে উঠল, কই দিদি ভাই, দিলে না তো? দিদুন, আরবের সাথে একটা জরুরি দরকারে যাচ্ছি, ওর কাছ থেকে নিয়ে আমি তোমাকে পাঠিয়ে দেবো। বাই দ্য ওয়ে, তোমাকে একটা কথা বলবো। বলো। সেরকম কিছু না, মানে তুমি অমিত বলে কাউকে চেনো বাই এনি মিনস? তিয়াশার কথা শুনে একটু থতমত খেয়ে নিজেকে সামলে নিয়ে একটা স্ফীত হাসি হেসে অনুভা দেবী বললেন, কই না তো, সেরকম কাউকে তো মনে পড়ছে না দিদি ভাই। তিয়াশা ওকে বলে বেরিয়ে যেতেই ভেসে এলো সেই স্মৃতি। পাগল করা এই স্মৃতি সারা জীবন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে কি চারকার করবে। কেন বারে বারে ফিরে আসে সেই স্মৃতি, কেন? আরবের ফ্ল্যাটে ঢুকেই তিয়াশা বলল, বল, কোথায় যাবি? পাহাড় তো? আরে তুই আগে বস, তোকে একটা জিনিস দেখাই। আরব কথাটা বলে একটা বহু পুরনো ছবি ওর সামনে তুলে ধরল। একবার চোখ বুলিয়ে আরবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কারা এরা? পুনরায় মন দিয়ে অনেকক্ষণ দেখতে দেখতে হঠাৎ তিয়াশা বলে উঠল, হোয়াট দ্য হেল? এই ছবিটা তুই কোথায় পেলি? এটা তো আমার দিদুন আর দাদুর ছবি, অনেক পুরনো। সাথে এরা কারা? একজন পাঞ্জাবি? ওয়েট, লেট মি গেস। তোর দিদুনের পাশে তোর দাদু, তার পাশে যে পাঞ্জাবি ভদ্রলোক, উনি হচ্ছেন আমার দাদাজি। ইয়েস ইয়েস ইয়েস, তাই তো। স্ট্রেঞ্জ। ও, তার মানে এরা সবাই সবার পূর্ব পরিচিত। দে আর অল কানেক্টেড। আচ্ছা, এবার বুঝলাম সেই জন্য দিদুন কাল আমার কাছে তোর দাদুর নাম্বার চাইছিল। আচ্ছা, এই পিকচারটা তুই কোথা থেকে পেলি? দাদুর পুরোনো একটা ডায়েরির ভেতরে। আসলে আমি আমার প্রজেক্টের কিছু ওল্ড আর্টিকেলস খুঁজছিলাম, সেখান থেকেই পেলাম। যদিও এ ব্যাপারে দাদাজিকে কিছু বলিনি, লেকিন তুই যখন বলছিস আমি শিওর এরা একে অপরকে খুব ভালো মতোই চেনে। আমি ওই বাড়ি গেলে দাদাজির সাথে এ ব্যাপারে কথা বলবো। সে না হয় বলিস, কিন্তু আই নিড টু টক ইউ অ্যাবাউট সামথিং ভেরি আর্জেন্ট। হ্যাঁ বল না, আই এম অল ইয়ার্স। তিয়াশা ওর সাইড ব্যাগ থেকে টেস্ট কিটটা বের করে ওর দিকে এগিয়ে দিয়ে বলল, इट्स पॉजिटिव आरव। हाँ, ये क्या बात कर रही है तू? ये सब तो আমার তো এই ব্যাপারে কিছু মনে নেই। আচ্ছা, তাই না? কখন হলো কিচ্ছু জানো না। আচ্ছা, একটা কথা বলবে আরব? আজ পর্যন্ত তুমি কতবার আমার সাথে শুয়েছো বলো? স্পিক আউট, বলো। আরে ये गिनने की बात थोड़ी ना है। অনেক বার হয়েছে। তাতে কি? তাতে কি মানে? আমি এখন তোমাকে বোঝাবো যে আমার পেটে তোমার বাচ্চা কি করে এলো? স্ট্রেঞ্জ। ট্রুলি তোমরা বয়েজরা ইনকরেজিবল। ইওর ক্যারেক্টার্স রিমেইন সেম থ্রু আউট এজেস। তিয়াশাকে রেগে যেতে দেখে আরব জড়িয়ে ধরে ওর ঘাড়ের কাছে কিস করে বলল, আরে পাগল औरत, আই এম পুলিং ইওর লেগ, আর তুমি সেটা বোঝো না? হ্যাঁ বলো বলো, ये खुशखबरी দিলে কি গিফট নেবে বলো? গিফট ফর হোয়াট? গিফট ফর বিং মাদার অফ মাই চাইল্ড। আরবের এই কথাটা শুনে তিয়াশা ঘুরে জড়িয়ে ধরল শক্ত করে। অনেকক্ষণ এরকম জড়িয়ে থেকে বলল, দিদুন won't accept this relationship of ours. কি করব আমরা এখন আরব? You please talk to your দাদাজি about us. কি বলবে তো? আরব, I'm feeling very scared. আমার ভীষণ ভয় করছে। তিয়াশাকে এইভাবে ভেঙে পড়তে দেখে আরব ওকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে বলল, আরে ধর, ভয় কিসের আছে? হ্যাঁ, আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। এই সময় হরমোনাল চেঞ্জেসের জন্য তোমার এরকম হচ্ছে। না আরব, সেটা না। তুমি জানো না দিদুন কাল আমাকে কি সব বললো।
জানো, উনি বললেন আমাদের রিলেশনশিপটা অজাচার, সর্ট অফ ইনসেস্ট। What? Is she mad or what? How can it be possible? I don't know, Arav. Please do something. ये তোমার দিদুন আর আমার দাদাজি, she already know something about us. এই ছবিটা অন্তত সেটাই বলছে। শোনো, তোমাকে একটা কথা তো বলাই হয়নি। আমার ফোনে তোমার ছবি দেখে দাদাজি insisted on meeting you. I don't know why, but maybe you and your didun are somehow connected with দাদাজি, আর উনি আমাকে সেটা বলছেন না। কথাগুলো বলতে বলতে আরব ভালোবাসার ছোঁয়ায় তিয়াশার মাথায় হাত বোলাতে থাকলো। তিয়াশা আরবের বুকে মাথা রেখে প্রশান্তি বোধ করতে লাগলো। এই দৃশ্য যেন ফেলে আসা 4 যুগ আগের সেই স্মৃতির পুনরাবৃত্তি, সেই অসম্পূর্ণ ভালোবাসার মতো। এদেরও ভালোবাসা কি তাদের গন্তব্য নির্ধারণে অক্ষম হবে? সময়ই এর উত্তর দিতে পারবে। দাদাজি, कुछ बात करनी थी आपसे। আরবের কথা শুনে নিউজ পেপারটা নামিয়ে রেখে গুরমিত উত্তর দিল, अरे हाँ हाँ पुत्र, बोलो बेटा, की बोलছো बोलो। दादाजी, सच सच बताइएगा, आपको আপনার তিয়াশাকে কেমন লাগে? अरे केमन लागे मतलब? अरे बोला ना चंगी कुड़ी है, ভালো লাগে তো কেন বলছো এমন? দাদাজি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি কিন্তু ওকে খুব ভালোবাসি, उससे शादी करना चाहता हूँ। আরবের কথাটা শুনে সারা মুখে আনন্দের ঝলক খেলে গেল গুরমিতের। নিজের খুশির আবেগটাকে কিছুটা বেঁধে রেখে উঠে দাঁড়িয়ে পিঠ চাপড়ে বললেন, তা বেশ, তো ওর ঘরের লোকের সঙ্গে কথা বলাও। सच्ची? ओ थैंक यू दादाजी, तुसी ग्रेट हो। परंतु दादाजी, उसकी नानी मतलब कि उन्हीं ये रिलेशनটা एक्सेप्ट করবেন না বলে দিয়েছে। अरे अभी भी इतना गुस्सा भरी पड़ी है उसके अंदर। মনে মনে গুরমিত কথাগুলো বলল। তারপর আরবকে আশ্বস্ত করে বলে উঠল, वो तू फिक्र न कर पुत्र, सब ठीक हो जाएगा, तू बस शादी का तैयारी शुरू कर दे। और एक बात, हो सके तो तियाशा की नानी की नंबर मुझे दे, मैं उन्होंने गल कर लेंगे। শেষের কথাটা আরব শুনে নিশ্চিন্ত হয়ে গেল যে ওর দাদাজির সাথে তিয়াশার দিদুনের কিছু না কিছু সম্পর্ক ছিলই। তা না হলে তিয়াশা দিদুনকে আপনি না বলে তুমি করে কেন সম্বোধন করলো দাদাজি? হোয়াট এভার, এটা তো আনন্দ সংবাদ, তিয়াশাকে এক্ষুনি জানাতে হবে। ও খুব মন মরা হয়ে পড়ে আছে ইদানিং। আর এটাই তো হয়, অবিবাহিত মেয়েরা সন্তান সম্ভবা হলে তো সমাজের কথা তাদের আদৌ শুনতে হয়। তিয়াশা কি ওর দিদুনকে এই খবরটা জানাতে ফেলেছে? আজ না হয় কাল তো এটা বলতেই হবে। আরব আর তিয়াশা দুজনেই এই বাচ্চাটাকে রাখার সিদ্ধান্ত নেয়। পরিবারের লোকেরা আপত্তি করলেও ওরা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তবু ওরা কেউই চায় না সেরকম কিছু ঘটুক। लेकिन I'm afraid ওর দিদুনকে যে ওর দাদাজি কতটা কনভিন্স করাতে পারবে কে জানে। পড়ন্ত বিকেলে পশ্চিমের অস্তায়মান সূর্যের দিকে তাকিয়ে দুজনেই অনেকক্ষণ চুপ করে রইল। গঙ্গার ধারে এই জায়গায় ওরা এমনই এক বিকেলে ভালোবাসার স্বপ্ন বলেছিল, হাতে হাত রেখে অঙ্গীকারবদ্ধ হয়েছিল কেউ কাউকে ছেড়ে যাবে না, জীবনের যে কোনো ঘাত প্রতিঘাতেও ভালোবাসাকে বাঁচিয়ে রাখবে। আজ 40 বছর পর যেমন পৃথিবী 40 বার সূর্যের চারদিকে প্রদক্ষিণ করেও সে ক্লান্ত নয়, সে আজও সূর্যের দিকে তাকিয়ে স্বর্ণালী বিকেলের আভায় রাঙিয়ে নিয়েছে। ঠিক তেমনই দুজন আজও এই বার্ধক্যে উপনীত হয়েও যেন সেই চির তরুণ ভালোবাসার আবেগে ম্রিয়মান, লজ্জার আবরণে আবৃত। আজও অপর দিকের মানুষটাকে যেন খুব কাছের মনে হচ্ছে, যেন ওই মানুষটার সাথে একাত্ম হয়ে এই 40 বছর এক লহমায় পেরিয়ে গেছে। অনুভা দেবীর মনের মধ্যে পুষে রাখা এত বছরের রাগ, অভিমান, ক্ষোভ এক নিমেষে কর্পূরের মতো উবে গেল। নীরবতা ভেঙে অনুভা বললেন, কেমন আছো মিত? কানের ভেতর মিত শব্দটা মর্মে প্রবেশ করল। শিকল বাঁধা জমানো আবেগ এক নিমেষে বেরিয়ে সোচ্চার হলো। হারিয়ে যাওয়া ভালোবাসাকে
আবার ফিরে পেয়ে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠল গুরমিত, অনু, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমার জন্য কেন অপেক্ষা করলে না? আমি তোমাকে কতদিন হন্যে হয়ে খুঁজেছি, তুই কোথায় চলে গিয়েছিলে? নিজের মনের মধ্যে জমানো প্রশ্নগুলো গুরমিতের কাছে শুনতে পেয়ে অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকল। হাত দিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে অনুভা বললেন, আমারও তো সেই একই অভিযোগ তোমার কাছে। তুমি কোথায় চলে গেছিলে? আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে অন্য মেয়ের সাথে ঘর বাঁধলে। আমার শরীর মন নিয়ে খেলা করার কি মানে ছিল? আমি তো উজাড় করে ভালোবেসেছিলাম, সবার বিরুদ্ধে গিয়ে শুধু তোমার জন্য আমি আমার সব অর্পণ করেছিলাম। তুমি তাহলে বিয়া করে সংসার বাঁধলে কেন? তোমার স্বামী সংসার নিয়ে তো খুব সুখেই ছিলে 40 বছর। তখন কি আমার কথা একবারও মনে হয়নি তোমার? সংসার তো তুমিও করেছো মিত, বউ ছেলে মেয়ে নিয়ে। আমার কথা কি তুমি মনে রেখেছিলে? সংসার করেছি ঠিকই আনু, তবে সেটা আমার সংসার কোনো দিনই ছিল না। আমার জীবনে যে ঘটনা ঘটেছে সেটা আমি কাউকে কোনো দিনই বলিনি। তবে আজ ওয়াক্ত আয়া है, তোমার সামনে আজ সব কিছু বলবো। সেটা ঠিক না ভুল তুমি বিচার করবে। তবে এ ঠিক है, আজও আমি আমার ভালোবাসাকে মর্যাদা দিই। আজ ये সন্দেহনামা लगने আমার জীবনের আখরি ঘড়ি মে আমি তোমার কাছে কোনো কিছু গোপন করব না। তোমার মনে আছে তো আমি দিওয়ালির পরদিন বাড়ি চলে যাই মায়ের শরীর খারাপের জন্য। ওখানে পরিস্থিতি তো অনেক দিন ধরে খারাপ, তো ঠিক করি মাকে সেবার এখানে নিয়ে আসবো, ভালো ডক্টর দেখাবো। সেই মতো সব ঠিক করি, কিন্তু এক হপ্তে के अंदर सब कुछ पलट गया। ইন্দিরা গান্ধী মার্ডারের পরে আমাদের জীবন তো একদম অতিষ্ঠ হয়ে উঠল। গোটা পাঞ্জাবে তখন আগ জ্বলছে, ধরে ধরে শিখদের উপর নির্যাতন শুরু হলো। ঘর থেকে বেরোতে পারতুম না, সব কিছু বন্ধ। তখন জায়গা জায়গা মে কারফিউ। কি করব, কাহা যাব কিছু ভেবে পাচ্ছিলাম না। তখন আমার মনে হলো কলকাতা চলে যেতে পারলে হয়তো এ জান বেঁচে যাবে। সেই মতো রাতের অন্ধকারে বুড়ি মাকে নিয়ে ট্রেন ধরলাম। पर दिल्ली থেকে ট্রেন ছাড়ার পর এমন একটা ঘটনা ঘটে গেল जो मेरा जिंदगी बदल दिया। আমাদের বগিতে অনেক শেখ ছিল, তারা সবাই পাঞ্জাব ছেড়ে চলে আসছিলেন। তাদেরই মধ্যে এক ফ্যামিলি उसका ছোটা বাচ্চা লেকে উঠিয়েছিল। তো ট্রেন গাজিয়াবাদ স্টেশনে ঢুকতেই বগিতে লাঠি ছুরি নিয়ে কিছু জন আমাদের উপর চড়াও হলো। আমি বাধা দেওয়ার চেষ্টা করলুম, ওরা সংখ্যায় অনেক বেশি, বেশিক্ষণ ওদের আটকাতে পারিনি। ওদের মধ্যে একজন তখন ছুরি চালাতে লাগলো। ওই ফ্যামিলির দিকে এগিয়ে এসে ও ভদ্রলোকের পেটে ছুরি ঢুকিয়ে দিল। ভদ্রলোক পুরো লুটিয়ে পড়লো। তারপর ছেলেটি ও ভদ্রমহিলার দিকে এগিয়ে এসে ছুরি চালালো। আমি পাশে দাঁড়িয়েছিলাম, ছেলেটির মুখে এক ঘুষা মারলাম। ছেলেটা ছিটকে উল্টা দিকে পড়ে গেল। আর সেটা দেখে বাকি সবাই আমাকে লক্ষ্য করে লাঠি উঁচিয়ে মারতে এলো। একের পর এক লাঠির আঘাত পড়তে লাগলো আমার উপর। अचानक একটা লাঠি আমার মাথায় এসে পড়লো, আমি পড়ে গেলুম। অনেকক্ষণ জ্ঞান ছিল না আমার। চোখ খুলতে দেখলুম আমি হাসপাতালে। মায়ের খোঁজ করাতে সিস্টার মাকে ডেকে দিল। ট্রেনের বগি থেকে হাসপাতাল তক যা যা ঘটনা ঘটেছে মায়ের কাছে শুনলাম। আমি মাকে ও ফ্যামিলির কথা জিজ্ঞাসা করতে মা বলল, ভদ্রলোকের অবস্থা একদম ভালো না বেটা, এই হাসপাতালে ভর্তি আছে। আর ওনার স্ত্রী একটু আগে আমার সাথেই ছিল। মায়ের মুখ থেকে জানতে পারলুম ওদের গাজিয়াবাদে বাড়ি। ওর বাবা ওখানকার নাম করা বিজনেসম্যান। ওরা বাবা মায়ের রমতে বিয়ে করেছিল। ওর হাজবেন্ড আলাগ সম্প্রদায়ের আর ভিন্ন জাতির, তাই বাবার সঙ্গে বহুত দিন সম্পর্ক ছিল না। ওরা কলকাতায় এসে বিয়ে করে এবং লুকিয়ে লুকিয়ে থাকতো।
তা দিন 10 আগে ফোন আসে ওর বাবার খুব শরীর খারাপ, ওকে আর ওর পতিকে শেষবারের মতো দেখতে চায়। তা প্রথমটা ওরা বিশ্বাস করেনি, তারপর মেয়ের দিল যা হয়, ভাবে বাবা হয়তো স্বস্তি শেষের পথে। এই সময় রাগ অভিমান মানুষ সব কিছু ভুলে ক্ষমা করে দেয়। তাই ওরা পরশু বাড়ি যায়, কিন্তু সেখানে পৌঁছে ওরা জানতে পারে পুরো ব্যাপারটা একটা সাজানো নাটক। কিছুদিন আগে ওর বাবা লোক লাগিয়ে জানতে পারে ওর ঠিকানা। এখানকার পরিস্থিতি ভালো না ভেবে ওদেরকে ফোন করে ওখানে ডাকে। ওরা পৌঁছতেই ওর হাজব্যান্ডকে মারতে যায়। কোনোভাবে ওরা ওখান থেকে পালিয়ে পরদিন ভোরে ট্রেনে চেপে বসে। যে লোকগুলো গাজিয়াবাদে আক্রমণ করেছিল আসলে ওরা ওর বাবারই লোক। তা সে রাতে সে লোকটা মারা যায়। আমি ওই অবস্থায় ওনার অন্তিম সংস্কার করে ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করি উনি কোথায় যাবেন আর কি করবেন। তখন উনি কিছু বলার মতো অবস্থায় ছিলেন না। এক সন্তান কোলে আর এক সন্তান পেটে নিয়ে উনি হাত জোড় করে বললেন যাতে উনাকে ওনার বাবার কাছে আর ফিরিয়ে না দেওয়া হয়। ওর বাবা ওকে জিন্দা রাখলেও ও ছেলে পুলেকে মেরে ফেলবে, ইতনা हैवान है। তো আমি তো কিছু ভেবে পেলাম না কি করব। তো মা বললেন, সন্তান সম্ভাবা একজন মাকে কোনো অবস্থাতেই একা বিপদের মুখে ফেলে রেখে আসা উচিত নয় বেটা। তাই আপাতত ওনাকে আমাদের সাথে নিয়ে চল। আমি সেই মতো আমাদের ওখানে নিয়ে যাই। ওখানে পৌঁছতেই আমি তোমার বাড়ি যাই, তো গিয়ে দেখি তালা বন্ধ হয়। তা আমি ভাবি তোমরা মৌসির বাড়ি গেছো। তো পরের দিন মঞ্জরির বাড়ি যাই, যদি তোমার কোনো খবর পাই। মঞ্জরি আমাকে বলে মাসিমার ব্যাপারে সব। তো ওনার অন্তিম সংস্কার করে কিছুদিনের মধ্যে দুর্গাপুরে তুমি তোমার মামা ঘর চলে গেছো। অ্যাড্রেস বলতে পারে না মঞ্জরি, তবু আমি ওকে বলে আসি তুমি যদি কোনোদিন ওকে ফোন করো আমাকে যেন জানায়। আমি মঞ্জরিকে একটা চিঠিও দিয়ে আসি, যা যা ঘটেছে সেগুলো সব লিখে। তুমি সেই চিঠি পাওনি আনু? চিঠি? না না না, মঞ্জরি আমাকে কোনো চিঠির কথা বলেনি। এমনকি তুমি এত কিছু ওকে জিজ্ঞেস করেছ, এসব কিছুই বলেনি। তবে হ্যাঁ, ও অন্য কথা আমাকে বলেছিল। আমি কয়েকদিন পরে ওকে ফোন করায় ও আমাকে বলেছিল যে তুমি দেশের বাড়ি থেকে বউ নিয়ে এসেছো। প্রথমটায় আমি বিশ্বাস করিনি ঠিকই, তাই কয়েকদিন পর আমি একবেলার জন্য ও বাড়িতে গিয়েছিলাম। আমার দরকারি কিছু সার্টিফিকেট আমার জিম্মায় রেখে যাওয়া তোমার সেই ফাইলটা তোমাকে দিয়ে আসার জন্য। ভেবেছিলাম তোমার সব জিনিস তোমাকে ফেরত দিয়ে দায় মুক্ত হব। যদিও আজও তোমার দেওয়া অনেক দায় বয়ে বেড়াতে বেড়াতে আমি ক্লান্ত। তোমার বাসায় গিয়ে সচক্ষে তোমাদের সুখের সংসার দেখে নিজের মনকে মানাতে পারিনি কিছুতেই। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন আমি মিত। সারাটা রাস্তা কাঁদতে কাঁদতে আমি ঘরে আসি। এমনকি মায়ের মৃত্যুতেও আমি এত কাঁদিনি। তোমাকে আমি আমার কাছে আগলে রাখতে পারলাম না মিত। তুমি অন্যের হয়ে গেছো এটা মানতে পারছিলাম না কিছুতেই। জানো মিত, সবাই আমাকে সাবধান করেছিল যাতে তোমার সাথে আমি না মিশি, কোনো সম্পর্কে না জড়িয়ে পড়ি। তবু আমি নিজের মনের কথা শুনেছি। সেদিন আমার নিজের মনকে কি ঘেন্না লাগছিল। কি করে তুমি একটা মেয়ের সর্বস্ব নিয়ে তার জীবনটাকে নষ্ট করে দিতে পারলে? একটা বারের জন্যেও ভাবলে না তোমার জন্য তাকে সংঘর্ষ করতে হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত? আনু, তুমি যা দেখেছো সেটা সত্যি না আছে। তোমার ভাবনা সব মিথ্যে আনু। আমি সংসার কোনো দিনই করিনি, শুধু চেয়েছি তোমার সাথে থাকবো,
संसार করব, বিশ্বাস করো। এখনো মিথ্যে বলছো তুমি? তোমার রুচিতে এতটুকু বাজছে না গুরমিত? 2 সন্তানের বাবা হয়েও মিথ্যে বলতে পারছো তুমি? 2 সন্তান? হ্যাঁ, 2 সন্তান আছে আমার, কিন্তু অনু আমি তাদের বাবা নই। মানে কি বলছো তুমি? কি বলতে চাইছো? ওরা তোমার সন্তান, অথচ তুমি ওদের বাবা নাও? হ্যাঁ অনু, আমি ওদের নিজের সন্তানের মতো মানুষ করলেও আমি ওদের জন্ম দিইনি। ওদের বাবা ছিলেন সুখবিন্দর, যার কথা এক্ষুনি তোমাকে বললাম। প্রীতিজিকে সারা জীবন ভাবি বলে দেখে এসেছি। জানি না তোমার পাড়ার লোক কি বলেছিল সেদিন, কিন্তু আমরা কোনোদিন সমাজের সামনে স্বামী স্ত্রী হিসেবে থাকিনি। সবাই এই জানতো উনি আমার বড় ভাইয়ের বেওয়া বউ। আমি আজও কারোর সাথে ঘর বাঁধিনি অনু, আমি আমার কথা রেখেছি। কিন্তু তুমি তোমার কথা রাখোনি। তুমি স্বামী সন্তান নিয়ে সংসারে মত্ত ছিলে মানু, আমাকে ভুলে গিয়েছিলে। আজ এই এতদিন পর এই বাচ্চাদের জন্য যদি ঘটনাচক্রে দেখা না হতো, তুমি সারা জীবন আমাকে দোষী হিসেবে মানতে, হ্যাঁ না? গুরমিতের কথাগুলো শোনার পরে অনুভা পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। মনের মধ্যে জমানো রাগ অভিমান এক নিমেষে নির্বাপিত হয়ে গেল। সূর্যের তেজ যেমন গোধূলি লগ্নে স্মিত হয়ে যায়, কোমল হয়ে যায়, আর তারপর ঘন তমসা নেমে আসে, ঠিক তেমনি অনুভার মন নিষ্প্রভ হয়ে গেল। শরীর মন ভারী হয়ে উঠল, বুকে অসহ্য চাপ অনুভব করতে লাগলো। হঠাৎ মুখ ফিরে গুরমিতকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল অনুভা, যেন অন্তরের অন্তঃস্থলে শত সহস্র আবেগের ঢেউ গুহার পাষাণ ভেদ করে আছড়ে পড়ছে। কাঁদতে কাঁদতে বলে উঠল, তুমি ভাবলে কি করে আমি অন্য কারুর হয়ে যাব? আমি যে শুধু তোমারই, শুধু তোমার। অষ্টাদশীর প্রেম নিছকই প্রেম ছিল না কোনোদিন। সবাই ভেবেছিল আমি আবার নতুন করে শুরু করতে পারবো, কিন্তু আমি পারিনি মিত, আমি পারিনি। আমার অন্তরে তুমি ছিলে সর্বক্ষণ। তুমি ভালোবাসার যে বীজ আমার শরীরে রোপণ করে গেছিলে, আমি সারা জীবন তাদেরকে আগলে রেখেছি, আর মনে মনে তোমার অপেক্ষায় দিন গুনেছি। ভেবেছি তুমি অন্য কারোর হতে পারলেও আমি তো কোনোদিন পারবো না। ফের আমি যা জানি সেসবও কি ঝুট? সত্যি মিথ্যে জানি না, আমি শুধু এইটুকু জানি, সমাজের চোখে হয়তো আমি চিন্ময় স্ত্রী ছিলাম, কিন্তু সেই মানুষটাকে কোনো দিন আমি নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে পারিনি। আমার অসহায়তার সুযোগ নিয়ে ও আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে বিয়ে করে। আমার কাছে তখন আর কোনো উপায় ছিল না মিত। কুমারী মাকে সমাজ কোনো দিনই স্থান দেয় না। মা নেই, 18 বছরের একটি কুমারী অন্তঃসত্ত্বা আর কি বা করতে পারতো বলো? অনুভা জড়িয়ে ধরেই কথাগুলো বলে গেল। গুরমিত একবার ওকে 2 হাত দিয়ে বুক থেকে সরিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলল, কি বলছো অনু? তুমি তখন প্রেগন্যান্ট ছিলে? মানে আমাদের সন্তান? কে কে আমাদের সন্তান অনু? প্লিজ অনু, প্লিজ বলো আমি কার বাবা? মিত, ঝিলমিল তোমার নিজের নাতনি। ঝিলমিল মতলব তিয়াসা? তিয়াসা আমার পতি? হ্যাঁ, আমার নিজের পতি? কি বলছো অনু? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। পারবে না সর্দারজি, তুমি কিছুই বুঝতে পারবে না। তুমি কেন, কোনো পুরুষই নারীদের মন সম্পূর্ণ বুঝতে পারেনি।
আমি তোমার সন্তানের মা সর্দারজি। আমাদের একটা মেয়ে আছে, ঝিলমিলের মা, ওর নাম রক্তিমা। গুরমিতের চোখ মুখ খুশিতে ঝলমল করে উঠল। বাবা হওয়ার আনন্দ এর আগে উপলব্ধি করার সৌভাগ্য তার জীবনে আসেনি। সন্তানের প্রতি পিতার আকর্ষণ সে অনুভব করল। মন উতলা হয়ে উঠল তার সন্তানের জন্য। নিজের ঔরসজাত সন্তানকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠল। কোথায় আমার মেয়ে আনু? কোথায় আমার মেয়ে? আমায় আমি আমার মেয়ের কাছে নিয়ে চলো, বড় দেখতে ইচ্ছা করছে ওকে। আমি সচমুচ বাবা হয়েছি, এটা বিশ্বাস হচ্ছে না আনু। অনুভা দেবীকে জড়িয়ে ধরে কথাগুলো বলল গুরমিত। দূরে কোথাও যেন একটা গান দুজনেরই কানে ভেসে এলো। অন্ধকার ঘনিয়ে আসাই লগ্নে ভালোবাসার দ্বীপ প্রজ্বলিত হল দীর্ঘ তমসা কাটিয়ে। প্রদীপ শিখার ভালোবাসা নিভে যায়নি, বরং আরো অনেক অনেক প্রদীপের শিখা ভালোবাসার আলোয় পৃথিবীর অন্ধকারকে আলোকিত করে তুলবে। একমাত্র ভালোবাসাই পারে। আজ তিয়াশার বাড়িতে ভীষণ ব্যস্ত সবাই। আরাফের বাড়ির লোকেরা পাকা কথা বলতে আসবে। অনুভা দেবী সকাল থেকেই তোড়জোড়ে ব্যস্ত। রক্তিমা ওর বরের সাথে বাজারে গেছে এঙ্গেজমেন্ট রিং পছন্দ করতে। তিয়াশা নিজের ঘরে শুয়ে শুয়েই ফোন ঘাঁটছে। হঠাৎ সেই পুরনো ছবিটা গ্যালারিতে দেখতে পেল। প্রথমটা স্ক্রল করে চলে গিয়ে আবার ফিরে এসে ভালো করে দেখল ছবিটা। দিদুন ওই বয়সে অসাধারণ সুন্দরী দেখতে ছিল। দাদুও ভালো দেখতে ছিলেন, কিন্তু এদের সবার মধ্যে নজর কেড়েছে যার ছবি, সে হল আরাফের দাদাজি। লম্বা সুঠাম পুরুষালী চেহারার অধিকারী, যাকে দেখে যে কোনো নারী প্রেমে পড়ে যাবে। কিন্তু আরাফ ওর দাদাজির মতো একটুও নয়। আর একটু জুম করতেই দিদুনের পাশে আরেকটি মেয়ের ছবি দেখতে পেল, হয়তো দিদুনের বান্ধবী। হঠাৎ তিয়াশার নজরে পড়ল দাদাজির হাতে ধরে রাখা একটা বইয়ের দিকে। তাই তো, এই বইটাই তো আমাদের বাড়িতেও আছে। সেদিন যেটা পড়ছিলাম, রোমিও অ্যান্ড জুলিয়েট, কিন্তু দাদাজির হাতের ওই বইটা আমাদের বাড়িতে। তাহলে কি বইটা দিদুনের? হ্যাঁ, তাই তো। অনেক দিন আগে দিদুন একবার কথায় কথায় আমাকে বলেছিল নাটকের ব্যাপারে। এই ছবিটা তো একটা স্টেজের ওপরে তোলা। তাহলে কি দাদাজি আর দিদুন কোনো সম্পর্কে ছিল? আমি তো ভেবেছিলাম মাকে বাবা দিয়েছিল কোনোদিন। না, আজ দিদুনকে সময় করে সবটা জিজ্ঞেস করতে হবে। মনে মনে ভাবল তিয়াশা। ওদের বিয়েতে সবাই মত দিয়েছে, স্পেশালি দিদুন। শেষে রাজি হওয়াতে তিয়াশার আনন্দের সীমা নেই। দিদুনকে জড়িয়ে ধরে সে কি আদর ওর। তিয়াশা তো জিজ্ঞাসাই করে ফেললো সেদিন অনুভা দেবীকে। আচ্ছা দিদুন, তুমি সেদিন বলেছিলে যে আমাদের সম্পর্কটা অজাচার। কেন বলেছিলে? সত্যি কি তাই? তাহলে কি শুধুমাত্র আমাদের জন্য তুমি এটা মেনে নিলে? অনুভা দেবী সেই প্রশ্নের কোনো উত্তর দেয়নি, শুধু বলেছিলেন, সত্যিকারের ভালোবাসা হলে স্বয়ং ভগবানও তাদের এক করে দেয়। তোমরা সারা জীবন একইভাবে একে অপরকে ভালোবেসো দিদিভাই। হঠাৎ আরাফের ফোনে চমকে উঠল। ফোনটা ধরতেই আরাফ বলল, তিয়াশা, রেডি হয়ে নে, আজকে এক জায়গায় যাবো, আর আমি নিচে ওয়েট করছি। হ্যাঁ, বেশি দেরি করিস না। রুম থেকে বেরিয়ে বারান্দার রেলিংয়ের সামনে এসে আরাফকে ড্রয়িং স্পেসে বসে থাকতে দেখে হাত নাড়ল। নিজের রুমে ফিরে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেল আরাফের সাথে। মানসীদিকে বলে গেল দিদুনকে বলে দিতে। গাড়িতে উঠতেই তিয়াশা প্রশ্ন করল, কোথায় যাচ্ছি আমরা? আমার ফ্ল্যাটে। এই না, প্লিজ, নট অ্যাগেন। এই সময় ইটস রিস্কি। আর তাছাড়া আজকে আমাদের এঙ্গেজমেন্ট। তুমি কি পাগল হয়ে গেছো? হাউ ক্যান ইউ থিঙ্ক অফ দিস আরব? আরে বাবা, তুমি যা ভাবছো তা নয়। আমরা সত্যি অন্য জায়গায় যাব। জানি না কি হবে, বাট উই উইল ট্রাই। কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আরে পারবে পারবে, সময় হলে সব বুঝতে পারবে। আগে চলো ফ্ল্যাটে। ফ্ল্যাটে কেন? যেখানে যাবার সেখানেই চলো। তুমি কি তোমার জিনিস না নিয়েই বেরিয়েছো?
আরে বাবা, আমরা যেখানে যাব সেখানে যেতে হলে আমার ফ্ল্যাটের থেকেই যেতে হবে। ওয়েট, ফ্ল্যাট থেকে যেতে হবে মানেটা কি? তিয়াশা এটা বলে কিছু একটা চিন্তা করলো, তারপর খুব আশ্চর্য হয়ে বলে উঠল, হোয়াট, আর ইউ সিরিয়াস? ও মাই গড, সত্যি? ইয়েস বেবি, ইটস ট্রু। ইউ মিন উই উইল টাইম ট্রাভেল টুডে? ইয়েস ডার্লিং, আজ আমরা অতীতে যাব। অ্যান্ড ইউ গেস হোয়াট? কবে যাব বলো তো? আই মিন উইচ ইয়ার? কোন বছর? 1984. আচ্ছা, ডু ইউ রিমেম্বার দ্যাট পিকচার উইচ আই হ্যাড শোন ইউ দ্য আদার ডে? খুব ভালো করেই মনে আছে। ইনফ্যাক্ট আজই তুমি আসার একটু আগে আমি ওটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আরব, তুমি লক্ষ্য করেছো ওই পিকচারে দাদাজির হাতে যে বইটা আছে ওটা আমাদের বাড়িতে অনেক দিন ধরে আমি দেখেছি। আমি কয়েকদিন আগে পড়ছিলাম। সত্যি? ও, তুমি আমাকে সেই কথাটা আগে বলোনি কেন? সুযোগটা কোথায় পেলাম? তুমি যা তাড়াহুড়ো করলে। চলো তাহলে ওটা নিয়ে আসি তোমার বাড়ি থেকে, চলো। ওটা কি সত্যি খুব দরকার? হ্যাঁ, আরে ওটা আমাদের অনেক কাজে আসতে পারে। থাক, যাবার দরকার নেই, ওটা আমার ব্যাগেই আছে। সময় করে পড়বো বলে রেখে দিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ বেবি, থ্যাংক ইউ সো মাচ। বলে আরব তিয়াশার গালে একটা চুমু এঁকে দিল। কিছুক্ষণের মধ্যেই ওরা আরবের ফ্ল্যাটে হাজির। আরবের প্রজেক্ট সাইট রুমে গিয়ে টেকনিক্যাল প্যারামিটার্সগুলো ভেরিফাই করে নিল দুজনে। তারপর প্রসেস শুরু করে দিল। আরব বলল, তিয়াশা, আমরা আজকে একটা বিশেষ দিনে যাচ্ছি, যেটা যেতে আমাদের হেল্প করবে এই ছবিটা। বলে সেই 40 বছর আগের ছবিটা বের করলো আরব। আমরা এক্স্যাক্টলি ওই দিনে পৌঁছাবো। আর একটা কথা, ওই ওয়াচটা পড়ো তো। আমারও হাতে এক্স্যাক্টলি সেম ওয়াচটা আছে, সিঙ্ক করা। এটার ওই বাটনটা টিপে তুমি আমার সাথে কমিউনিকেট করতে পারবে। যে জায়গায় আমরা ওখানে পৌঁছবো সেই জায়গাটা থেকেই আমাদের রিটার্ন জার্নি শুরু করতে হবে। ফেরার সময় আমাদের একসাথেই বাটনটা প্রেস করতে হবে। তো চলো শুরু করি। লেটস স্টার্ট। 10, 9, 8, 7, 6, 5, 4. Hello, mic testing, hello, 1 2 3 4, hello. একটা বড় স্কুল ময়দানের একদিকে বেদি করা জায়গায় দুর্গাপুজোর প্যান্ডেল, তার ঠিক বাঁ দিকে স্টেজে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। হঠাৎ অ্যানাউন্সমেন্ট শোনা গেল, বন্ধুগণ, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের বহু প্রতীক্ষিত সেই নাটক প্রদীপ শিখা। নবপল্লী কালচারাল সমিতি আয়োজিত শ্রী চিন্ময় নন্দীর রচনা এবং অভিনীত একটি দুর্দান্ত রোম্যান্টিক নাটক প্রদীপ শিখা, যার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আমাদের অঞ্চলেরই বিভিন্ন কলাকুশলীরা। চিন্ময় নন্দীর কথা শুনে তিয়াশা আরবকে বলল, চিন্ময় নন্দী আমার দাদু। তোর দাদু খুব গুণী মানুষ ছিলেন। চল আশেপাশে লোকেদের সাথে একটু কথা বলে দেখি। স্টেজের সামনে কয়েক সারি কাঠের ফোল্ডিং চেয়ার রাখা আছে। প্রথম সারির চেয়ারগুলো সাদা কাপড়ে ঢাকা, বোঝা যাচ্ছে কিছু বিশেষ অতিথিদের জন্য আলাদা করে রাখা আছে। মূল স্টেজের দুধারে মোটা কাপড় দিয়ে বেশ খানিকটা জায়গা ঢেকে রাখা আছে। কাছে গেলে একটি ছেলে এগিয়ে এসে বলল, ওটা গ্রিন রুম। ওদের দুজনকে সবাই একটু অবাক চোখে দেখছে। তিয়াশা জিন্স আর টপ পরে আছে, পায়ে স্নিকার্স। আরব একটা ফুল স্লিভ শার্ট আর ট্রাউজার। দেখতে দেখতে মাঠ ভর্তি লোক জমায়েত হয়ে যায়। কিছু সম্মানীয় ব্যক্তিদের সম্বর্ধনা আর বক্তৃতার পরে নাটক শুরু হয়ে যায়। হঠাৎ আরব দেখতে পায় দূরে ডান দিকের গ্রিন রুমের সামনে একজন কম বয়সী পাঞ্জাবি দাঁড়িয়ে এক মনে নাটক দেখছে। দূর থেকে আলো আধারিতে মুখটা ঠিক দেখা যাচ্ছে না। দেখতে দেখতে নাটক প্রায় শেষের দিকে। নাটকের মূল দুই চরিত্র যারা করছেন তাদের অনবদ্য অভিনয় তাক লাগানোর মতো। নায়ক তিয়াশার দাদু,
নাটক শেষে যখন সব কলাকুশলীদের পরিচয় করানো হচ্ছে, তখন শিখার চরিত্রে যিনি অভিনয় করলেন তার নাম শুনে দুজনেই আশ্চর্য হয়ে গেল। তিনি আর কেউ নয়, দিদুন। তিয়াশা শুনেই লাফিয়ে উঠল, বলল, দিদুন, তুমি এত গর্জিয়াস আর রোমান্টিক ছিলে? ওয়াও! বলে আরবের দিকে তাকিয়ে বলল, চলো একবার দেখা করে আসি। ওরা যেতে যাবে এমন সময় উপর থেকে লক্ষ্য করল অনুভা দেবী হাত নেড়ে কাকে ইশারা করে মঞ্চে আসার জন্য ডাকছে। কিছুক্ষণ পরে দেখতে পেল সেই লম্বা বলিষ্ঠ পাঞ্জাবি ভদ্রলোক স্টেজের ওপরে গেল। তারপর দিদুনের পাশে গিয়ে দাঁড়ালো। দিদুনের ডান পাশে ওর সেই বান্ধবী, আর মাঝখানে ওর দাদু। তিয়াশা নোটিস করলো ওই পাঞ্জাবি ভদ্রলোকটির হাতে সেই বইটা। আরে তাই তো, তার মানে ওই পাঞ্জাবি ভদ্রলোকটাই দাদাজি। কিছুক্ষণ পরে সবাই যে যার মতো চলে যেতে লাগলো। তিয়াশা অনুভা দেবীর সাথে কথা বলতে অগ্রসর হতেই থমকে গেল। দেখল দাদাজি দিদুনকে ওই বইটা দিয়ে কি যেন বলে নিচে নেমে গেল। আরব তিয়াশাকে বলল, আমি দাদাজি পিছু পিছু যাই, হ্যাঁ, দেখি ওর সম্পর্কে কিছু জানা যায় কিনা। ছানা, তার চেয়ে বরং চল দিদুনের সাথে আলাপ করে আসি। আরে না না, এক কাজ কর, তুই ওনার সাথে আলাপ কর, আমি একটু দাদাজিকে কাল্টিভেট করে আসি। আর শোন, কথা মতো এখানেই আসিস, হ্যাঁ, অন্য কোথাও যাবি না। যে আগে আসবে সে অন্যের জন্য ওয়েট করবে। এই বলে ওরা দুজন দুদিকে চলে গেল। গ্রিন রুমের ডান দিকটা ছেড়ে দে, যেখানে দাদাজি দাঁড়িয়েছিল, আর একটু আগে সেখান থেকে বেরিয়ে গেল। তিয়াশা উইংসের পাশে অনুভা দেবীর সামনে এসে দাঁড়িয়ে একটা প্রণাম করল। নিজের সমবয়সী একজনের কাছ থেকে প্রণাম পেয়ে ঘাবড়ে পা সরিয়ে বলে উঠলেন, এমা, ছি ছি, আপনি আমাকে প্রণাম করছেন কেন? আমি কোনো অংশেই আপনার থেকে বড় নই, বরং একটু হলেও ছোট। না না, তা নয়, আসলে শিল্পীর কোনো বয়স হয় না। আপনার অসাধারণ অভিনয় দেখে আমি সত্যিই মুগ্ধ। এই প্রণামটা না হয় আপনার শিল্পী সত্তাকে অর্পণ করলাম, যদিও আমি জানি আমি সঠিক মানুষকেই প্রণামটা জানালাম। আমি আপনার নাম জানতে পারি? আপনি কি এখানে নতুন ভাড়াটে এসেছেন, নাকি কারোর আত্মীয়? আমি একজনের বাড়িতে এসেছি, কালই চলে যাব। আপনার সাথে কিছু কথা বলতে চাই। হঠাৎই ওই পাশ থেকে চিন্ময় নন্দী অর্থাৎ তিয়াশার দাদু অনুভা দেবীকে ডাকলেন। অনু, শোন। আচ্ছা শুনুন না, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি জিনিসপত্র গুছিয়ে। বলে অনুভা দেবী চলে গেলেন। তিয়াশা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর উইংসের পাশ দিয়ে নেমে স্টেজের সামনে যেতে যাবে এমন সময় কিছু কথাবার্তা ও শুনে থমকে গেল। চিন্ময় নন্দী অনুভা দেবীকে লক্ষ্য করে বললেন, অনু, আজকে কিন্তু তুমি খুব বাড়াবাড়ি করেছ। গুরমিতকে স্টেজে উঠিয়ে গ্রুপ ফটো তুললে আমাকে না জানিয়ে। একটা বাইরের ছেলেকে এরকম করা কিন্তু আমি কিন্তু মোটেও পছন্দ করছি না অনু। ও বাইরের ছেলে নয় চিনুদা, ও তো সমিতির মেম্বার। তাছাড়া পুজোয় ভালো চাঁদা দিয়েছে। ও, সব খবরই রাখো তাহলে ওর ব্যাপারে। আমি তোমাদের ব্যাপারে সব জানি অনু, কিন্তু মনে রেখো আমি তোমাদের সম্পর্কটা কিছুতেই মেনে নেব না। আপনার মেনে নেওয়া আর না নেওয়ায় কিছু আসে যায় না চিনুদা। আর একটা কথা আমি এতদিন বলিনি, কারণ ঠিক সময় বলবো বলে ভেবেছিলাম। তবে আজ যখন আপনিই প্রসঙ্গ তুললেন, তখন বলেই দিচ্ছি, আমি গুরমিতকে ভালোবাসি, আর ও আশা করি আমাকে ভালোবাসে। তাই আজকের পর থেকে আমাদের বিষয়ে আপনি চিন্তিত না হলে আমরা খুশি হব। আপনি আজ শেষ দৃশ্যে আমার সঙ্গে যেটা করেছেন, সেটা বাকিরা অভিনয় ভাবলেও আমি যা বোঝার বুঝে গেছি। আশা করি এরপরে আপনি নিজেকে সংযত রাখবেন। তুমি তুমি ছোট মুখে এত বড় কথা বললে আমাকে অনু। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখছি তোমাদের ভালোবাসার কত জোর, আমিও দেখছি। বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর অনুভা দেবী বেরিয়ে এলেন, কাঁধে ঝোলানো শান্তিনিকেতনের একটা কাপড়ের ব্যাগ। বলুন, কি বলছিলেন? না, সেরকম কিছু না, জাস্ট আলাপ করার ইচ্ছে হচ্ছিল। একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনার ব্যাগের মধ্যে যে বইটা আছে, ওটা কি রোমিও জুলিয়েট? আশ্চর্য, আপনি জানলেন কি করে? আরও একটা কৌতূহল,
প্লিজ ওটা বের করে দেখুন না। ওটার মুখবন্ধের আগের পৃষ্ঠায় অমিত লেখা আছে কি? এটা শুনে অনুভা পুরো পাথর সম হয়ে গেল। কি বলবে ভেবে না পেয়ে বলল, আপনি কি করে জানলেন এত কিছু? আপনি কি মিতের চেনা পরিচিত? প্লিজ আপনার আসল পরিচয় দিন। সব বলবো, তার আগে আমার কৌতূহল নিবারণ করুন। তিয়াশার কথা শুনে অনুভা ব্যাগ থেকে বইটা বের করে নির্দিষ্ট পৃষ্ঠা খুলে দেখালো। একদম তাই, হুবহু তাই লেখা। তিয়াশা সেটা দেখে জিজ্ঞাসা করল, আচ্ছা, অমিত কে? আপনার ভালোবাসা? ভালোবাসা, তবে ওটা একজনের নাম নয়, ওটা দুজনের নাম, আমাদের নাম, আমার আর আমার ভালোবাসার নাম। এবার বলুন তো আপনার পরিচয় কি? কি করে আপনি এটা জানলেন যেটা অন্য কারোর জানার নয়? বলছি, তার আগে আপনি একটু এদিকে আসুন। বলে তিয়াশা অনুভাকে একটু ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে সবকিছু বলল। প্রথমটায় বিশ্বাস করেনি অনুভা, পরে বলল, সত্যিই যদি তাই হয় তাহলে বলুন, আমাদের ভালোবাসা কি সফল হতে পেরেছে? ঠিক তখনই আরব পেছন থেকে এসে বলল, তিয়াশা, কুইক, সময় নেই হাতে, বাটন প্রেস কর। বাটন প্রেস করার আগে তিয়াশা দিদুনকে ওর হাতের ব্রেসলেটটা খুলে ওকে দিয়ে বলল, এটা যত্ন করে রেখো দিদুন। 40 বছর পরে আজকের দিনে এটা দেখে তোমার সব মনে পড়ে যাবে। সত্যিকারের ভালোবাসা হলে স্বয়ং ভগবানও তাদের এক করে দেয়। আর হ্যাঁ, তোমাদের ভালোবাসা চিরন্তন, কোনোদিন শেষ হবার নয়। সে যে অমিত। বলতে বলতে রাতের অন্ধকারে মিলিয়ে গেল দুটো মানুষ। অনুভা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ পেছন থেকে মঞ্জুরি ডেকে উঠল, এই কি রে, বাড়ি যাবি না? চল, সবাই চলে যাচ্ছে। চিনুদা মিষ্টির প্যাকেটগুলো বিলি করতে ডাকছে, তাড়াতাড়ি আয়। হাতের মুঠোয় ভবিষ্যৎ প্রজন্মের মিষ্টি উপহারটা চোখের সামনে তুলে ধরল। তারপর স্মিত হাসি হেসে ব্যাগের মধ্যে রেখে প্যান্ডেলের দিকে হাঁটা দিল। মাইকে তখনও ভেসে আসছে দশমী পূজার আগাম সূচি। কালকে সকাল 7:30 ঘটিকায় দশমী পুজো প্রারম্ভ এবং সকাল 10 ঘটিকায় ঘট বিসর্জন। দুপুর 2টোয় অঞ্চলের সব বিবাহিত মা কাকিমাদের এবং বাকি সব মেয়েদের সিঁদুর খেলার আয়োজন। সন্ধ্যে 7 ঘটিকায় দেবী বিসর্জন। সকল পল্লীবাসীর উদ্দেশ্যে জানানো হচ্ছে, কোথায় ছিলিস তোরা দুজনে? সব গেস্ট এসে হাজির আর তোদেরই পাত্তা নেই। কতবার ফোন করা হলো, বারবার খালি নট রিচেবল বলছে। যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। আরব কোথায়? ও এক্ষুনি এসে পড়বে। আর দিদুন, তোমাকে না এই শাড়িতে বেশ মানিয়েছে। দাদাজির আশা করি খুব ভালো লাগবে তোমাকে দেখে। বলেই ফিক করে হেসে সিঁড়ি দিয়ে উঠে গেল নিজের ঘরের দিকে। অনুভা দেবী হকচকিয়ে গেল, তারপর একটু সামলে বলল, নাতনির আমার ছেলে মানুষই আর গেল না। বিয়ের পর যে কি করবে ও ভগবানই জানে। ঘণ্টাখানেকের মধ্যে আরব ওর মা, বাবা, বুয়া আর দাদাজির সাথে উপস্থিত হলো। ঘর ভর্তি লোক, সবাই নতুন কাপলদের উপহার দিয়ে উইশ করছে। হালকা পুরনো দিনের ইনস্ট্রুমেন্টাল চলছে। বেতাব সিনেমার গান বাদল ইউ গরজতা হ্যায়। কেক কাটার পরে সবাই উঠবি হাজব্যান্ড আর ওয়াইফকে বাকেট আর গিফট দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। তারপর আরব একটা অদ্ভুত ঘটনা ঘটিয়ে দিল। ওর নির্দেশে একটা কাপল ডান্সের আয়োজন করা হলো। সেখানে জোড়ায় জোড়ায় বিভিন্ন হিন্দি গানের সাথে নাচতে হলো। একে একে উপস্থিত সবাই পার্টিসিপেট করলেন। সব শেষে আরব আর তিয়াশা গানের তালে নাচতে নাচতে হঠাৎ দিদুন আর দাদাজিকে জোর করে একসাথে নাচতে বলল। অনুভা দেবী খুব লজ্জা পেলেন। তারপর সবাই জোর করায় সাগর সিনেমার ও মারিয়া গানের সাথে ঘুরমিতের সাথে খুব সাবলীলভাবে নাচলেন। সবাই ওদের উৎসাহিত করতে থাকল। নাচ শেষে সবাই ডিনারের জন্য বাফেটে চলে গেলেন। পার্টি শেষ হতে বেশ রাত হয়ে গেল। সব অতিথিরা চলে গেলে বাড়ির সবাই একসাথে খেতে বসলেন। আরব গুরমিতকে লক্ষ্য করে বলল,
দিদুন আর তোমাকে একসাথে বহুদিন পরে দেখে খুব ভালো লাগছে আমাদের। কি ইতিহাসা, मैं कुछ गलत कह रहा हूं क्या? একদম যা বলেছ, দেখে মনে হচ্ছে ওরা 25-26 বছরের ইয়াং কাপল। আমাদেরকেও কিন্তু হার মানিয়ে দিয়েছে। হ্যাঁ, অনুভা দেবী লজ্জা পেলেন। গুরমিত বললেন, সেটা হয়তো এই জন্য যে গানটা আমার খুব পছন্দের, আর ওই গানটার সাথে একটা মেমরি আছে আমার, তাই হয়তো। কিন্তু পুত্র, আমার সাথে অনুভা দেবীর বেশি দিন আগে তো দেখা হয়নি, তাহলে যে বললে বহুত দিন পরে আমরা আবার। দাদাজি, তুমি ভালো করেই বুঝতে পারছো যে আমি ঠিকই বলছি। আর কতদিন ভালোবাসাকে অন্তরালে রাখবে, আর দুজন দুজনকে কত কষ্ট দেবে বলো তো। আরে এসব কি যাতা বলছো পুত্র? হ্যাঁ, আজ একটু বেশি ড্রিঙ্কস করেছো তুমি। চলো আমরা উঠি এবার, রাত হয়ে গেছে অনেক। না দাদাজি, আমি একদম ঠিক আছি। হ্যাঁ, আচ্ছা বেশ, তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও, তারপরেই আমরা চলে যাব। প্রশ্ন? কি প্রশ্ন? আরফ তিয়াশাকে ইশারায় কিছু একটা আনতে বলল। তিয়াশা নিজের ব্যাগ থেকে সেই বইটা বের করে আরফকে দিল। আরফ বইটা খুলে প্রথম পৃষ্ঠায় একবার চোখ বুলিয়ে বলল, দাদাজি, অমিত কে আছে চেনো? বইটা দেখেই গুরমিত নড়ে চড়ে বসলেন। কি বলবেন ভেবে পেলেন না। কিছুক্ষণ চুপ করে থাকার পর কিছু একটা বলতে যাবেন, এমন সময় অনুভা দেবী বলে উঠলেন, দাঁড়াও মিত, আর চুপ থেকে কোনো লাভ হবে না। আমরা এতদিন নিজেদের অজান্তে একে অপরকে দোষারোপ করেছি আর কষ্ট দিয়েছি। ভালোবাসার উপর বিশ্বাস হারিয়ে একে অপরকে দূরে সরিয়ে রেখেছি। আজ যখন ভগবান আমাদের একসাথে করেছেন, তখন আজ আমাদের চুপ থেকে 40 বছর আগের মতো আবার আরেকটা ভুল করলে ভালোবাসার হত্যা করা হবে। আজ সবার সামনে স্বীকার করার দিন এসেছে মিত। আজ ওদের সবটা জানার প্রয়োজন আছে। বলে অনুভা নিজেদের একান্ত ভালোবাসার গোপন ইতিহাস ব্যক্ত করতে শুরু করলেন। সেদিন গুরমিতের সুখী সংসার দেখে আমি খুব কেঁদেছিলাম। আমি এসেছি শুনে মঞ্জরি দেখা করতে আসে। সেদিনও আমাকে তোমার নামে অনেক মিথ্যে কথা বলেছিল, যেটা সত্যতা বিচার না করেই আমি তোমাকে মন থেকে সরিয়ে দিতে শুরু করি। আমি একবারের জন্য তোমাকে জিজ্ঞেস করিনি। আসলে প্রীতি ভাবি আর তোমাকে একসাথে দেখে আমি আর 5 জনের মতোই ভাবতে শুরু করলাম। ভুলেই গেলাম তুমি আমাকে কতটা ভালোবাসো, আমরা কতটা অঙ্গীকারবদ্ধ সেটাও নিমিষে ভুলে যাই। যাই হোক, আমি যেদিন প্রথম জানতে পারলাম যে আমি সন্তান সম্ভবা, সেদিন আমি দিশেহারা হয়ে যাই। খুব ইচ্ছে করছিল তোমার কাছে ছুটে চলে যাই মিত। এ সন্তানের ভবিষ্যৎ কি হবে, সে প্রশ্নের উত্তর আমাকে তোমার কাছেই পেতে হবে। আর সেজন্যেই আমি তোমার সঙ্গে দেখা করতে বাপের বাড়ি যাই। মঞ্জরি আমার খুব কাছের বান্ধবী। মঞ্জরিকে আমি সবই জানাই। ও তখন আমাকে বলে, তুমি নাকি আর সেখানে থাকো না, তোমার বউয়ের বাপের বাড়িতে চলে গেছো। তারা নাকি অনেক বড় লোক, আর সেজন্যই তুমি ওকে বিয়ে করেছো। ওকে যখন আমি জিজ্ঞেস করি যে ও এত সব জানলো কি করে, তখন ও চিন্ময়দার কথা বলে। আমি তখন খুব ভেঙে পড়ি। ভেবেছিলাম তুমি এই সন্তানের কথা ভেবে আমার কাছে ফিরে আসবে, কিন্তু মঞ্জরি যে আমার কানে তোমার বিরুদ্ধে বিষ মন্ত্র দেওয়া শুরু করেছে, সেটা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। আসলে আমি তোমার থেকেও ওকে বেশি বিশ্বাস করতাম। ওর কথাতেই আমি চিন্ময়দার সাথে দেখা করি। চিন্ময়দা সব জেনেও আমাকে বিয়ে করতে রাজি হয়, আমাকে মানসিকভাবে অনেক সাপোর্ট করে।
সেই ভগ্ন হৃদয়ে আবার একটু একটু করে ক্ষতগুলো সেরে ওঠে। চিন্ময়দাকে তখন আমার ভালো লাগতে শুরু করে। আমরা বিয়ে করিনি, কিন্তু বুবুন জন্মানোর কিছুদিন পরে একটা ঘটনায় চিন্ময়ের আসল চেহারাটা বেরিয়ে আসে। সেদিন আমি বুবুনকে দুধ খাইয়ে ঘুম পাড়াচ্ছিলাম। হঠাৎ চিন্ময় ঘরে ঢুকে আমাকে বলতে শুরু করে, আর কতদিন পাপের সন্তানের জন্য আমাদের দাম্পত্য জীবন নষ্ট করবে তুমি? স্ত্রী হয়ে আমার প্রতি তোমার কি কোনো ভালোবাসার দায়িত্ব কিচ্ছু নেই? ওর সুন্দর মুখে এই কঠিন রূঢ় কথা শুনে আমি প্রথমে অবাক হয়ে উঠলাম আর বললাম, এ তুমি কি বলছো? বুবুনকে তুমি গ্রহণ করে নিয়েছো? ও তো আমাদেরই সন্তান। ওর সম্পর্কে এরকম নোংরা কথা বলতে তোমার জিভে একটু আটকাচ্ছে না? না, আটকাচ্ছে না, কারণ ও আমাদের সন্তান নয়। আর আমিও দেখছি যে আমাদের বিয়ের পর বছর ঘোরার পরেও আমরা এখনো সেই স্বামী স্ত্রী শুধু নামেই থাকলাম। শরীর মনে এখনো আমরা সেই আগের মতোই আছি, তাই না? তুমি শুধু আমাকে তোমার অযাচিত সন্তানের কেয়ারটেকার করবার জন্য বিয়ে করেছিলে, এটাই তোমার অভিসন্ধি ছিল। তুমি আমাকে ঠকিয়েছ, তুমি ঠকিয়েছ আমাকে। দেখো চিন্ময়, তুমি সব জেনেই আমাকে বিয়ে করতে চেয়েছিলে। এখন এইসব কথা উঠছে কেন? উঠছে কারণ তুমি কখনোই আমাদের নিজেদের সন্তান চাও না। আসল কথাটা কি জানো? তুমি এখনো সেই হারামিটার প্রেমেই আচ্ছন্ন। তুমি কোনোদিনই ওকে ভুলতে পারবে না। আমি ভুল করেছি তোমাকে বিয়ে করে। আমার ভুল। আরও অনেক বাজে বাজে কথা বলে। সেদিনও রীতিমতো আমাকে রেপ করে। আর তারপর থেকে প্রায় আমার ইচ্ছের বিরুদ্ধে আমার শরীর আর মনকে তছনছ করতে থাকে। মদ, মেয়ে ছেলে আর রাজনীতি সর্বস্ব আমার জীবনে আর কোনো স্থান ছিল না। বুবাই যখন 12 বছরের, তখন ওর প্রথম স্ট্রোকটা হয়। তারপরে আরও 6 মাস বেঁচে ছিল। ওর মৃত্যুর পর একা হাতে ওদের মানুষ করি, কিন্তু কোথাও যেন মনের ভিতরটা সব সময় একটা শূন্যতা অনুভব করতাম। জীবনে অনেক পুরুষের হাতছানি পেয়েছি, কিন্তু সত্যি বলতে কি, ভালোবাসার হাত সে তো শুধু একজনই বাড়িয়েছিল। তার প্রতি ঘৃণা আর ভালোবাসার প্রতি আস্থা হারিয়ে আমি যন্ত্রে পরিণত হয়েছিলাম। কঠিন বাস্তবের সাথে প্রতিনিয়ত লড়াই করে 2 সন্তানকে মানুষ করতে করতে এক লহমায় 40টা বছর পার করে দিলাম। কিন্তু আজ মন চায় একজন সঙ্গীর, একজন সত্যিকারের বন্ধুর, যার সাথে ভালো লাগার বিষয়ে কথা বলা যায়, যার সাথে জীবন সায়ান্নে এসে মৃত্যুর হাতছানিকে ভুলে অবশিষ্ট দিনগুলো মধুময় করা যায়, দুশ্চিন্তা মুক্ত থাকা যায়। মানুষ তার প্রথম ভালোবাসা কোনোদিনই ভুলতে পারে না। আর আমার ভালোবাসা তো সেই একটাই, ওটাই প্রথম আর ওটাই শেষ। সবাই এক মনে অনুভা দেবীর কথাগুলো শুনছিলেন। তিয়াশা নীরবতা ভেঙে বলল, দিদুন, তোমাদের ব্যাপারে আমরা অনেকটাই জানি। ইনফ্যাক্ট আমরা তোমাদের সাথে দেখা করে এসেছি। কি বলছো তুমি? আমাদের সাথে? কবে? কোথায় দেখা করলে তোমরা? তিয়াশা তখন সব বৃত্তান্ত দিল। অনুভা দেবী সব শুনে বলে উঠলেন, এবার বুঝতে পারছি, আমার টিনের বাক্সের মধ্যে রাখা সেই ব্রেসলেটটা তোমার দিদিভাই। কিন্তু সত্যি কি এটা সম্ভব? হ্যাঁ দিদুন, আরবের রিসার্চ। তবে
এটার পেটেন্ট এখনো ক্লেম করেনিও। আসলে এটার অপপ্রয়োগ হওয়ার খুব সম্ভাবনা, তাই নিয়ে আমরা ভাবছি জানো যে কি করা যায়। ঠিকই বলেছ দিদি ভাই। আচ্ছা দাদাজি, দিদুন, তোমাদের দুজনকেই একটা প্রশ্ন করব, সত্যি করে বলবে কিন্তু। দুজনেই একসাথে মাথা নেড়ে সম্মতি জানালো। আচ্ছা ধরো, যদি তোমাদের দুজনকে আবার সেই 1984-তে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে তোমরা কি করবে? সেদিন তাহলে আমি মঞ্জুরির কথা বিশ্বাস করতাম না। আমি সত্যিটা জেনে গুরমিতের কাছে চলে যেতাম। ওকে ভুল বুঝতাম না, ওরও ঠিক তাই হতো। আমরা ভালোবাসা দিয়ে এক সুখের সংসার করতাম। আমাদের জীবনটা অন্য খাতে বইত, ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম। কিন্তু কি কিন্তু দিদুন, বলো, থামলে কেন? সবই তো হতো দিদি ভাই, তাহলে যে আমার বুবাইকে হারাতে হতো। তুমি তোমার মামাকে, তোমার ভাই বোনদের সবাইকে হারাতে, বুবুনকে ওর ভাইকে হারাতে হতো। এটা কি আমি পারবো? না না, মা হয়ে আমি এটা করতে পারবো না। আমি তো মা, কি করে নিজের সন্তানকে মেরে ফেলতে পারি বলো? যেমন করে সেদিনও পারিনি বিয়ের আগে পেটের নিষ্পাপ শিশুকে হত্যা করতে, আজও পারবো না দিদি ভাই। সুযোগ পেলেও ওই ভালোবাসার জন্য আমি আমার পরিবারকে হারাতে পারবো না। বলতে বলতে অনুবার গাল বেয়ে অশ্রুধারা বইতে শুরু করলো। গুরমিত বলে উঠলেন, আমি অনুভাকে খুব ভালোবাসি। ওর জন্য সারা জীবন আমি বিয়ে করিনি, কিন্তু আমিও যদি ওর সঙ্গে এক হতাম, তাহলে আমার ছেলে আর আরব তো পৃথিবীতে আসতেই পারতো না, যেটা আমি কোনোদিন হতেই দিতুম না। সত্যি ভগবানের কি অপূর্ব সৃষ্টি মানুষ, আর সেই মানুষের মধ্যে আরো সুন্দর সৃষ্টি হচ্ছে মন। এই মনের কত ভাবনা, কত আবেগ, কত ভালোবাসার লেখনী লিপিবদ্ধ আছে, তার ইয়ত্তা নেই। তাই তো মন মানব শরীরের থেকেও জটিল। ভালোবাসার সম্পর্ক কি সবসময় শুধুমাত্র নারী পুরুষের, শুধুমাত্র শরীরের? না, সেটা সবসময় নয়। ভালোবাসা পরিবারের প্রতি, ভালোবাসা সমাজের প্রতি, ভালোবাসা দায়িত্বের প্রতি, ভালোবাসা প্রতিটি সম্পর্কের মর্যাদার প্রতি। তাই ভালোবাসায় শুধুমাত্র ভালোবাসার মানুষকে কাছে পেলেই সফলতা লাভ করে, আর তা না হলে ভালোবাসা বিফলে যায়, এটা সত্য নয়। জীবনের মানে হারিয়ে বিভ্রান্ত হওয়া মোটেও কাম্য নয়। কৃষ্ণপক্ষের অবসান হতে আর বেশি দিন অবশিষ্ট নেই। 1-2 দিনের মধ্যেই পূর্ণিমা। যাদের হাসির বাঁধ ভাঙুক বা না ভাঙুক, ভালোবাসার বাঁধ ভেঙে সেই ছটায় গোটা পরিবার উদ্ভাসিত হয়ে উঠবে, আর ভালোবাসার এক অন্য গল্প গাঁথা হবে। কে, তাই তো?